আবার স্বাগত একুশে বিজনেসে, সঙ্গে আছি মহিমা পলি। প্রতিবেশী ভারতে অর্থ বছরের অর্থনৈতিক ক্যালেন্ডারের সাথে মিলে যাচ্ছে দেশের অর্থ বছরের সূচনা। দীর্ঘ ৬৬ বছরের জুলাই জুন চক্রের অবসান ঘটিয়ে ২০২৮ সাল থেকে এপ্রিল মার্চ নতুন চক্রে প্রবেশ করছে দেশের অর্থনীতি। ২০২৬-২৭ অর্থ বছরের পর ২০২৭ সালের জুলাই থেকে মাত্র ৯ মাসের একটি অন্তর্বর্তীকালীন ধাপ পার করে কার্যকর হবে এই সিদ্ধান্ত। বর্ষাকালের ভোগান্তি এড়াতে এবং বড় বড় অর্থনীতির দেশের সাথে তাল মেলাতেই সরকারের এই পরিকল্পনা। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। ১৯৬০ সালের আগে এই জনপদে ব্রিটিশ আমল থেকেই অর্থবছর শুরু হতো ১ এপ্রিল, কিন্তু তৎকালীন পাকিস্তান সামরিক জান্তা আইয়ুব খান তা বদলে করেন জুলাই জুন। স্বাধীনতার পর ৫.৫ দশক পার হলেও সেই ঔপনিবেশিক এবং পাকিস্তান আমলের নিয়মেই চলছে বাংলাদেশের অর্থনীতি। অবশেষে ২০২৬ সালের আগস্টে সেই বৃত্ত ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নিল বর্তমান মন্ত্রিসভা। এই পরিবর্তন বাংলাদেশকে যুক্ত করেছে বৈশ্বিক অর্থনীতির এক শক্তিশালী ধারার সাথে। বাংলাদেশের উন্নয়নের অন্যতম প্রধান সহযোগী জাপান, প্রতিবেশী ভারত, বাণিজ্য অংশীদার যুক্তরাজ্য, কানাডা কিংবা সিঙ্গাপুরের মতো পরাশক্তিগুলো ১ এপ্রিল থেকে অর্থবছর শুরু করে। ফলে বৈশ্বিক দাতা সংস্থা, বহুজাতিক কোম্পানি এবং আন্তর্জাতিক হিসাব নিকাশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ক্যালেন্ডার মিলবে একদম নিখুঁতভাবে। বিশ্বের অনেক দেশ, ইন্ডিয়া, জাপান, ইউকে, কানাডা, যাদের সাথে আমাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে, তারা কিন্তু এটি ফলো করছে। তাছাড়া তাদের সাথে যখন আমাদের ব্যবসা বাণিজ্য, দ্বিপাক্ষিক চুক্তি, জয়েন্ট ভেঞ্চার, যে কোনো রকম এফডিআই কাজ হবে, তখন হিসাব নিকাশটা অনেক ইজি হবে। এগ্রিকালচারাল যে সাইকেল, তো এই ক্রপ হারভেস্টিং বা অন্যান্য যে সমস্ত ডেভেলপমেন্ট গুলো আছে, তো সেইগুলাকে আমাদের পুরো উন্নয়নের যে সমস্ত কর্মকাণ্ড বা কেন্দ্রবিন্দু সেখানে নিয়ে আসার জন্য অনেক প্রস্তুতি দরকার। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন, এই পরিবর্তনের ফলে মাঠ পর্যায়ে সরকারি উন্নয়ন প্রকল্পে কি কোনো সুবিধা হবে? উত্তর লুকিয়ে রয়েছে দেশের ঋতুচক্রে। এতকাল জুন মাসে এসে বাজেট শেষ করার তাড়াহুড়োয় বর্ষার মাঝেই চলতো রাস্তাঘাট খোঁড়াখুড়ি, কাজের মান হতো নিম্নমুখী, বাড়ত দুর্নীতি ও জনগণের ভোগান্তি। এপ্রিল মার্চ চক্র হলে সরকারের অর্থছাড় ও প্রকল্প বাস্তবায়নের কৌশল পুরোপুরি বদলে যাবে, যে কৌশল কাজে লাগিয়ে সুবিধা পাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। এই যে পরিবর্তন, সেটার সঙ্গে সঙ্গে কিন্তু যে মানি ট্রান্সফার, যে বাজেট অ্যালোকেশন যেটা হচ্ছে, যে তার যে ডিসবার্সমেন্ট, তো সেটাও কিন্তু জড়িত। এবং এই উন্নয়ন কাজগুলো যদি এই এপ্রিল মাস থেকে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম ৩-৪ মাসের মধ্যে এই প্রকল্পগুলো অনেকটাই অগ্রগতি হবে। পরোক্ষ প্রভাব যেটা হবে গার্মেন্টস খাতে বা রপ্তানিমুখী খাতে, অবকাঠামোগত উন্নয়ন যখন ভালো হবে, অবশ্যই রপ্তানিমুখী খাতগুলো আপনার স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কারণে বেটার রেজাল্ট আনতে পারবে। ট্যাক্স কালেকশন, তো সেগুলোকেও কিন্তু রিওরিয়েন্টেশনটা ওইভাবে করতে হবে। তবে এই রূপান্তর সহজ নয়। ২০২৭ সালের ৯ মাসের অন্তর্বর্তীকালীন বাজেট সামলানো, IBAS++ সফটওয়্যার আপডেট করা এবং করদাতাদের রিটার্ন জমার সময় পরিবর্তন করা বড় চ্যালেঞ্জ। তবে এই মহাপরিকল্পনা সফল হলে টেকসই অবকাঠামো বিনির্মাণে বাংলাদেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে, এমনটাই প্রত্যাশা নীতি নির্ধারক ও খাত সংশ্লিষ্টদের। সাদাত হাবিবি সেতু, একুশে টেলিভিশন, ঢাকা। গ্যাস সংকটে স্থবির নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের সার্বিক উৎপাদন। সময় মতো পণ্য পাঠাতে না পারায় যেমন বিমানপথে রপ্তানি করতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি খরচ, তেমনি বাতিল হচ্ছে তৈরি পোশাকের বহু আন্তর্জাতিক ক্রয়াদেশ। ইতিমধ্যে ভারতে ও ভিয়েতনামে চলে গেছে প্রায় 1/3 অর্ডার, যার সম্ভাব্য ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন। স্বাভাবিক অবস্থায় ফিরতে কত সময় লাগবে তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। প্রতিনিধি রবিউল ইসলামের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। গ্যাস বিদ্যুতের সংকটে স্থবির নারায়ণগঞ্জের শিল্প কারখানা। জেলার ৩০০ গার্মেন্টস, ৯৫টি ডাইং এবং ৩০০টির বেশি নিটিং কারখানার উৎপাদন প্রায় বন্ধ। জুন, জুলাই ও আগস্টে যেসব পণ্য বিদেশ যাওয়ার কথা ছিল, গ্যাস সংকটে সেগুলোর অনেক চালান সময়মতো প্রস্তুত করা যায়নি। এতে বিভিন্ন বিদেশি বায়ার অর্ডার বাতিল করেছে। নির্দিষ্ট সময়ে পণ্য পাঠাতে সমুদ্রপথের বদলে আকাশপথ বেছে নিতে বাধ্য হয়েছে উদ্যোক্তারা। কিন্তু এতে পরিবহন খরচ বেড়েছে কয়েক গুণ, আর প্রতি চালানেই বাড়ছে লোকসানের অঙ্ক। ড্রায়ার যে জায়গায় ১৬-১৭টা, এই জায়গায় চলো 2-3টা। তো এগুলো দিয়া যে জায়গায় ২০-৩০ হাজার পিস আমার প্রোডাকশন প্রতিদিন,
সেই জায়গায় 3,000-4,000 পিস প্রোডাকশন। 21 দিন গ্যাস না থাকার কারণে দেশ যে কি ক্ষতি হয়েছে 5 বছরে এই ক্ষতি পোষানো সম্ভব না। তবে এর চেয়েও বড় আঘাত বিদেশি বায়ারদের অনাস্থায়। ইতিমধ্যে প্রায় 1/3 অর্ডার চলে গেছে ভারত, ভিয়েতনাম সহ প্রতিযোগী দেশগুলোতে, যার প্রভাব হবে দীর্ঘমেয়াদী। যাদের বায়ার আছে, তাদের সাপ্লায়ার আছে, তাদের সাথে কমিটমেন্ট ঠিক রাখার জন্য বেশ কিছু অর্ডার আমাদের হেল্ড আপ করছে এবং ক্যান্সেল করে তারা অন্য জায়গায় এটা সাবমিট করে দিছে, প্লেস করে দিছে। হলিডে করালে 1 মাসে 2টার বেশি আমি করাইতে পারবো না, তাইলে এই 6 দিন করাই দিলে আমাকে 3 মাস অপেক্ষা করতে হবে। বিকেএমই এর সভাপতি জানান, গত কয়েক দশক এই ধরনের ভয়াবহ সংকটের মুখোমুখি হতে হয়নি শিল্প খাতকে। যেখানে আমাদের মাসে অন্তত গার্মেন্টস পোশাক শিল্পের যে $3.5 বিলিয়ন এর উপরে রপ্তানি হয়, তার অন্তত 1/3 আমরা ক্ষতিগ্রস্ত হব রপ্তানিতে। 1 বিলিয়ন থেকে 1 বিলিয়নের উপরে আমরা ক্ষতিগ্রস্ত হব। শিল্প সংশ্লিষ্টদের সংখ্যা, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেও হারানো বাজার ও বায়ারদের আস্থা ফিরে পেতে কতদিন লাগবে তার নিশ্চয়তা নেই। পরবর্তী মৌসুমের ক্রয়াদেশ, লাখো শ্রমিকের কর্মসংস্থান এবং শিল্প খাতের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর স্বর্ণের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলবেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির মুখপাত্র আনোয়ার হোসেন। সাথে থাকবেন সাদাত হাবিব সেতু।